ভারতীয় জনতা পার্টি একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি কখনো ওই পারিবারিক শাসনে বিশ্বাস করে না। সেখানে আমরা যদি কংগ্রেসের মতো দেখাই, এই দেখো এই অমুক গান্ধী, তার ছেলে তুষুক গান্ধী, এই হলো প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাগলা হয়ে যাচ্ছে, এগুলো কোনোটা ভালো বার্তা যায় না। ভারতীয় জনতা পার্টি যেটা মানে সেটা হচ্ছে সম্পূর্ণভাবে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব। এই যোগ্যতার ভিত্তিতে নেতৃত্বই কিন্তু গুরুত্বপূর্ণ। যোগ্যতা থাকলে সে নেতা হবে। নমস্কার। ভারতীয় জনতা পার্টি বারবার দাবি করে যে তারা দেশের একমাত্র দল যেখানে প্রকৃত অর্থে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা হয়। নবীন নীতিন সিনহার ভারতীয় বিজেপি বা জনতা পার্টির সভাপতি নির্বাচনের মাধ্যমে কি সেই দাবিটা কতটা প্রতিষ্ঠিত হলো বলে আপনার মনে হয়? ও ঠিক নাম হচ্ছে নীতিন নবীন। ওনার বাবার নাম নবীন প্রসাদ সিনহা, যদ্দূর জানি। ওনার বাবার নামের সঙ্গে অ্যাড করেছেন। এটা অনেক জায়গায় অ্যাড করা হয়, পশ্চিম ভারতে তো করাই হয় বাবার নাম, সেটা উনিও করেছেন। এবং একটা রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা, কিন্তু একেবারে গ্রাউন্ড লেভেলে কাজ করেছেন। ভারতীয় জনতা পার্টি একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি কখনো ওই পারিবারিক শাসনে বিশ্বাস করে না। একজন সভাপতি হলেন, তার ছেলেকেই সভাপতি হতে হবে, তার ছেলে আবার সভাপতি হবে, দরকার হলে ওই নামধারী কাউকে নিয়ে আসতে হবে, কংগ্রেসের মতো গান্ধী শব্দ থাকতেই হবে। এগুলো কোনোটাই খুব মানে কি বলবো, স্বাস্থ্যকর বিষয় নয়। আরে রাজনৈতিক পরিচয় তো থাকতেই পারে, বাবা রাজনীতি করলে ছেলে রাজনীতি করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু ওই বাবা প্রেসিডেন্ট ছেলেও প্রেসিডেন্ট হবে, বাবা প্রধানমন্ত্রী ছেলেও প্রধানমন্ত্রী হবে, এগুলোই হচ্ছে পরিবারবাদ। তো এই পরিবারবাদের বিরুদ্ধেই আমাদের লড়াইটা করতে হবে, এবং সেই লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি। ভারতীয় জনতা পার্টি এটা করে না কখনো, পরিবারবাদ অন্তত নেই। বাবা এমএলএ এমপি থাকলে ছেলে এমএলএ এমপি হতে পারে, এমন কোনো ব্যাপার নেই। নীতিন নবীনও তাঁর ছোটবেলা থেকেই রাজনীতি করেন, বিদ্যার্থী পরিষদ করেছেন, নিজে রাজনীতি করে করে উঠে এসেছেন। বাবার পরিচয়ে কখনো তিনি একেবারে ঝাঁপিয়ে পড়ে কোনো পোস্ট পাননি, তাকে পোস্টার মারতে হয়েছে এবং তারপরে তিনি নেতা হয়েছেন। একবার মনে আছে, মানে বিজেপির সভাপতি হওয়ার পরে মহারাষ্ট্রের নীতিন গডকরি বলেছিলেন যে আমি তো পোস্টার মারতাম, তারপরে আমি বিজেপির সভাপতি হয়েছি, কংগ্রেসে ওটা হবে কোনো দিন নাকি? আর পরিষ্কার কথাবার্তা, ঠিকই তো, যে ভারতীয় জনতা পার্টি এমন রাজনৈতিক দল যারা পরিবারবাদ মানে না, পরিবারবাদের বিরোধিতা করে। এটা কংগ্রেস দল নয়। আর পরিবারবাদ হলে একটা সময় কিন্তু তার একটা সাইড এফেক্ট হবেই, মানে খারাপ এফেক্ট হবে, কংগ্রেস যে এফেক্ট থেকে ভোগ করছে। এই বিজেপিতে একজন সাধারণ কর্মী থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বে পৌঁছানোর যে সাংগঠনিক পথ, নতুন প্রজন্মের কাছে সেই বার্তা কতটা শক্তিশালী ভাবে পৌঁছাচ্ছে বলে আপনি মনে করেন? অবশ্যই শক্তিশালীভাবে পৌঁছচ্ছে। এটা সোশ্যাল মিডিয়ার যুগ, এটা ইলেকট্রনিক মিডিয়ার যুগ। এটা ইলেকট্রনিক মিডিয়া ছেড়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকে পড়লো। এই যে তোমাদের এই চ্যানেলগুলো, এটা কোনো ইলেকট্রনিক মিডিয়া নয়, এটা সোশ্যাল মিডিয়া। ন্যাচারালি সোশ্যাল মিডিয়াতে তোমাদের তো লক্ষ লক্ষ মানুষ দেখে, এগুলো দেশ বিদেশের মানুষ দেখে। নতুন প্রজন্মের মানুষ তো মোবাইলে বেশি স্বচ্ছন্দ, তারা টিভি দেখে না, তারা মোবাইল দেখে, তারা ফেসবুক দেখে, টুইটার দেখে, তারা ইনস্টাগ্রাম দেখে, আরও মানে কী সব আছে, টেলিগ্রাম বহু কিছু দেখে। তার মাধ্যমে বার্তা ছড়ায় সমাজে। তো নবীন প্রজন্ম কিন্তু এখন জানতে চাইছে, রাজনীতি নিয়ে সচেতন হচ্ছে। প্রায়ই আমরা দেখি আইআইটির ইঞ্জিনিয়ার বিদেশে চাকরি করতো, চাকরি ছেড়ে দিয়ে সে দেশে সে পঞ্চায়েত লেভেলের একজন কর্মী হয়েছে। রাজস্থানে এবারেই ঘটেছে, একজন পঞ্চায়েত লেভেলে পঞ্চায়েত প্রধান হয়েছে, সে বাইরে চাকরি করত, সে এসে দেশে সেবা করতে চাইছে। এই যে একটা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম তৈরি হয়েছে, এটা আমাদের আরো বেশি জাগিয়ে তুলতে হবে। সেখানে আমরা যদি কংগ্রেসের মতো দেখাই, এই দেখো এই অমুক গান্ধী, তার ছেলে তুষুক গান্ধী, এই হলো প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাগলা হয়ে যাচ্ছে, এগুলো কোনোটা ভালো বার্তা যায় না। ভারতীয় জনতা পার্টি কখনো এটা করে না। ভারতীয় জনতা পার্টি বাবা প্রধানমন্ত্রী হলে ছেলেকে প্রধানমন্ত্রী করতেই হবে, এরকম কোনো নীতিতে বিশ্বাস করে না। ফলে নবীন প্রজন্ম যারা দেশের কথা ভাবে, যারা দেশকে ভালোবাসে, যারা শক্তিশালী দেশ চায়, অবশ্যই এটা একটা ভালো বার্তা যাবে তাদের কাছে, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। নীতিন নবীন সিনহার মতো একজন নতুন নেতৃত্বকে জাতীয় সভাপতির দায়িত্ব দেওয়া, এটা কি বিজেপির নেতৃত্ব বিকাশের দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ? অবশ্যই। তার মাত্র 45-46 বছর বয়স, দীর্ঘ জীবন পড়ে আছে, এবং তাকে কেন্দ্র করে ভারতীয় রাজনীতিতে যে নবীন প্রজন্ম, তাদের মধ্যে একটা জাগরণ দেখা দেবে। স্বাভাবিক নিয়ম যে একটা সময়ে বয়স্করা জায়গা ছেড়ে দেবে, নতুনরা জায়গা নেবে, এটাই তো নিয়ম, পৃথিবীতে যা নিয়ম। পুরনো প্রজন্মের মানুষদের চলে যেতে হয়, নতুন প্রজন্মের মানুষদের সেই জায়গা নিতে হয়। তো
ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রেও আমরা তো সেই নিয়মটাই মেনে চলছি যে আমরা নবীন প্রজন্মকে জায়গা ছেড়ে দেবো, পুরনো প্রজন্মের মানুষজন চলে যাবে। ফলে আলটিমেটলি আমরা যেটা দেখছি যে মানে নতুন প্রজন্মকে নিয়ে আসা এই কাজটার দরকার ছিল এবং সেটা করা হয়েছে। আগামী 1-2 দশকে দলের নেতৃত্বে নতুন মুখ তুলে আনার ক্ষেত্রে বিজেপি যে পরিকল্পনা এবং তা অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে কিভাবে আলাদা? তার কারণ হচ্ছে, আমি আগেই বললাম যে ভারতীয় জনতা পার্টি কোনো পরিবারবাদ মেনে চলে না। ভারতীয় জনতা পার্টি যেটা মানে সেটা হচ্ছে সম্পূর্ণভাবে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব। এই যোগ্যতার ভিত্তিতে নেতৃত্বই কিন্তু গুরুত্বপূর্ণ। যোগ্যতা থাকলে সে নেতা হবে, এটা সোজা কথা। যে যোগ্য সেই হবে নেতা। নবীন প্রজন্মের মানুষ সে উঠে আসছে, তাকে জায়গা ছেড়ে দিচ্ছে পুরনো প্রজন্মের মানুষ। দলের কাজ করবে, পরবর্তীকালে প্রশাসনের হাল ধরবে, এটাই তো নিয়ম। ফলে অন্যান্য দল, যেখানে আঞ্চলিক দলগুলো, সে পশ্চিমবঙ্গে হোক, জম্মু ও কাশ্মীর হোক বা মহারাষ্ট্রের শিবসেনা হোক, যেখানে পরিবারবাদটাই আসল কথা, মানে ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবেই এগুলো খাড়া করেছে। আমরা পরিবারবাদ মানি না, আমরা কিন্তু মানি যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্ধারণ। সবাই এটা, সবার চেয়ে এই জন্য বিজেপি আলাদা। পশ্চিমবঙ্গের মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল রাজ্যে বিজেপির সংগঠনকে আরো শক্তিশালী করতে নীতিন নবীনজি কি ধরনের কৌশল নিতে পারেন বলে আপনি মনে করেন? কৌশল কি হবে সে তো আগামী দিনে বোঝা যাবে। এই মুহূর্তে তো কৌশল বলা যাবে না, আমি বলতেও পারবো না। কিন্তু এই রাজ্যকে একটা ভয়ঙ্কর শক্তির হাত থেকে মুক্ত করতে যা যা করার আমাদের ওটা করতে হবে। এবং নীতিন নবীন সিনহা তিনি নতুন সভাপতি হয়েছেন। তাঁর যে তারুণ্যের দীপ্তি অবশ্যই এই ভয়ঙ্কর শক্তিকে ভাসিয়ে নিয়ে যাবে। দলে দলে তরুণ প্রজন্মের মানুষ ভারতীয় জনতা পার্টির ছাতার তলায় আসবে এবং আগামী দিনে একটা নতুন ভারতবর্ষ, নতুন পশ্চিম বাংলা আমরা বাংলার মানুষকে, ভারতের মানুষকে উপহার দিতে পারবো। ভারতে যা চলছে এখনো পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব ঠিকঠাক চলছে, তারাই তুলে আসছে নতুন। সুতরাং আরো সমৃদ্ধ করা, লড়াই হচ্ছে আরো সমৃদ্ধ করা, এখন যা তার চেয়ে ভালো করা। কিন্তু পশ্চিমবঙ্গ তো প্রায় ভস্মে পরিণত হয়েছে, এখানে এই ভস্মের উপর নতুন করে গড়ে তুলতে হবে। এর সামনে তো বিধানসভা ভোট আছে 26-এ পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে কি হতে পারে? অবশ্যই এর একটা প্রভাব পড়বে, কারণ এ দেশে, এ রাজ্যেও জনসংখ্যার একটা বড় অংশ কিন্তু নবীন প্রজন্মের মানুষ, নতুন প্রজন্মের মানুষ। ফলে সেখানে একজন নতুন মানুষ, নবীন প্রজন্মের মানুষ, তার নাম নবীন, সত্যিকারের মানুষ, ওর নামের সঙ্গে নবীন রয়েছে, নবীন প্রজন্মের মানুষ, তিনি তো একটা দিশা দেখাবেন। আবার তার রাজনৈতিক অভিজ্ঞতাও যথেষ্ট। 20 বছর ধরে তিনি এমএলএ হয়ে রয়েছেন। 25 বছর পর 26 বছরই সম্ভবত উনি এমএলএ হয়েছেন। হ্যাঁ, 5 বার এমএলএ হয়েছেন। ফলে সেই মানুষের যেরকম সংসদীয় অভিজ্ঞতা রয়েছে, রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, বয়সটাও কম। এমনি এমনি বাঁচা হয়নি। বললাম না, বিজেপি যা করে অনেক ভেবেচিন্তেই করে। একেবারে শেষ প্রশ্ন, বিজেপির সাধারণ কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে নীতিন নবীন সিনহার এই যে নির্বাচনের বার্তা, কি বলে আপনি মনে করেন, মানে কি বার্তা যাচ্ছে বলে মনে করেন? এক নতুন ভারত গড়ে তোলার জন্য যুব শক্তিকে কাজে লাগাতে হবে। যারা নতুন ভারত গড়ে তুলবে, স্বাধীনতার অমৃতকাল 2047-এ আমরা চাই এক শক্তিশালী ভারতবর্ষ। এই শক্তিশালী ভারতবর্ষ গড়ে তুলতে নবীন প্রজন্মকে অনেক বেশি প্রয়োজন। তো সেই নবীন প্রজন্ম আগামী দিনে এগিয়ে আসবে এক নতুন ভারতবর্ষ গড়তে, এটাই আমাদের লক্ষ্য। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार, वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।